আমার মনে হচ্ছে যে আমরা একটা গ্রুপকে ভুলে গেছি, যেটা হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা এই ৮ বছর ধরে শিক্ষকদের কাছে পড়েছিলেন এবং হঠাৎ করেই তারা জানলেন যে সেই শিক্ষকের চাকরি নেই, এবং সেটার কারণটাও জানতে পারলো। তখন কিন্তু এটা তাদের মনের মধ্যে গোটা শিক্ষক সম্প্রদায়ের প্রতি একটা অসম্মান বোধ তৈরি করবে। শিক্ষকদের, বাড়ির বাবা মাদের এবং আমাদের সমাজের সকল লোককে একজোট হয়ে সেই শিশুদের বোঝাতে হবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, সরকারি চাকরির নাম ছিল কিন্তু সরকারি চাকরির মতো নয়। ধরে নিতে হবে এটা একটা প্রাইভেট চাকরি বা আপনার বিজনেস ডুবেছে। অনলাইন হোক, অফলাইন হোক, টিউশন হোক, তারা কিন্তু যেন কোনো না কোনো কাজের সাথে জুড়ে। যারা একটু সমাজ সচেতন, যারা খবর রাখেন, শুধু রাজ্যের লোক নয়, তারাও কিন্তু আপনাদের সঙ্গে আছে। এবং আপনি মনে রাখবেন যে এটা কিন্তু হীনমন্যতায় ভুগবেন না, অপরাধবোধে ভুগবেন না। এটা আপনাদের অন্যায় বা অপরাধ নয়, এটা একটা সামাজিক দুর্বিপাক বলি, যদি বিপর্যয় বলি, বা একটা প্রাতিষ্ঠানিক ভ্রান্তি বা অন্যায় যদি বলি, দুটোই হয়। কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কিন্তু কোনো দোষ ছিল না। এদের মধ্যে দেখা যায় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেট থাকে। যে যারা নেশাগ্রস্তের মতন টাকা জমাচ্ছে, তারা কি একবারও নিজের বিবেককে জিজ্ঞেস করেছে যে কবরে বা চিতায় যাওয়ার সময় কটা টাকা আমরা সাথে নিয়ে যেতে পারবো? কিন্তু তারা এতই ইম্পালসিভ যে, এবং তাদের মধ্যে এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেট আছে বলেই তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে টাকা শুধু জমা করে যাচ্ছে, এবং এমপ্যাথিও নেই যে তাদের এই ইম্পালসিভিটির জন্য সমাজে কত লোক চরম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, কত পরিবার ভেঙে যাচ্ছে, কত বাচ্চার মানে শিক্ষার বুনিয়াদ ভেঙে গেল। এখন যখন এটা আইনের আওতায় চলে এসেছে, সিবিআই, ইডি এবং পুলিশ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই ইনভলভড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তাদের মধ্যেও, তাদের ঘরেও দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আমার মনে হয়, আমরা জানতে পারছি না, তারাও বলছেন না, কিন্তু ডেফিনেটলি তারা অ্যাংজাইটিতে ভুগছেন, আতঙ্কে ভুগছেন, এবং বহু লোক হয়তো সাইকিয়াট্রিস্টকে মিট করছেন, ওষুধও খাচ্ছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক সঞ্চারী রয়। দিদি, প্রথমে আইএন নিউজে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যে রাজ্যে প্রায় 26,000-এর মতো শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন। তাদের মানসিক অবস্থা কেমন, তাদের সামাজিক সম্মানহানির যে বিষয়টা রয়েছে, তাদের পরিবারের সন্তান যারা রয়েছেন, মা বাবা যারা রয়েছেন, তাদের মানসিক পরিস্থিতি কেমন রয়েছে, তাদের অনেকেরই চরম সিদ্ধান্তর কথা ভাবছেন, এখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক সঞ্চারী রয়। দিদি, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই এমন একটি ঘটনা, যোগ্য অযোগ্য এই দুটো বিষয়ে টানাপোড়েনের ফলে আমরা দেখেছি প্রায় 26,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে অযোগ্যও রয়েছেন, যোগ্যও রয়েছেন। যদি এই যোগ্য অযোগ্যের যে বেড়াজাল, সেটার থেকে আমরা যদি সরে আসি এবং যদি দেখি যে সবাই চাকরি হারিয়েছেন এবং সবাই তো মানুষ, মানসিকভাবে তো একটা প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে আপনি মনোরোগ চিকিৎসক হিসাবে আপনি এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন, কতটা প্রভাব পড়তে পারে তাদের উপর? মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার প্রথম বলার কথা হচ্ছে যে, যে কোনো সাইকিয়াট্রিক অসুখ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল। তার মানে কোনো একটা নির্দিষ্ট কারণে শুধু হয় না, বিভিন্ন কারণ একসাথে হলে এই মানসিক রোগের বহিঃপ্রকাশ হয়। এবং বেশিরভাগ মানসিক রোগ বায়ো সাইকো সোশ্যাল মডেল মেনে চলে। বায়োলজিক্যাল অর্থাৎ কিনা জিনের প্রভাব, সাইকোলজিক্যাল অর্থাৎ কিনা ব্যক্তিত্বের গঠন এবং পরিবেশ ও সামাজিক প্রভাবে এই মনের অসুখগুলো হয়। তো এখন এই যে ঘটনাটা ঘটলো, এই চাকরিহারাদের জীবনে মানসিক যে প্রভাব পড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বিভিন্ন ধরনের মানসিক প্রবলেম তৈরি হবে, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা বলার বিষয় যে সবার ক্ষেত্রে কিন্তু একরকম হবে না, কারণ প্রত্যেকের বায়োলজিক্যাল ভালনারেবিলিটি আলাদা,
ব্যক্তিত্বের গঠন আলাদা। হয়তো সামাজিক একটা দুর্বিপাক ঘটেছে তাদের সবার জীবনে, একই রকম দুর্বিপাক, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে এফেক্ট হবে না। কেউ কেউ এই ট্রমা থেকে ডিপ্রেশনে যেতে পারেন, অ্যাংজাইটি হতে পারে। আবার কেউ কেউ এই ট্রমা, অন্ধকারের দিন কাটিয়ে তাদের একটা পোস্ট ট্রমাটিক গ্রোথও হতে পারে। কারণ মানুষ যত চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সময় তার নিজের ভেতরের শক্তির একটা পরীক্ষা হয়। তো এক্ষেত্রে যেটা বলা, আমি যদি টাইম লাইন হিসেবে ভাগ করি, তাহলে দেখা যায় যে যেদিন রায়দান হয়েছিল, যে 26,000 চাকরি একসঙ্গে চলে গেল, সেই দিন কিন্তু তাদের একটা অ্যাকিউট স্ট্রেস রিয়াকশান হয়তো বেশিরভাগেরই হয়েছিল। অ্যাকিউট স্ট্রেস রিয়াকশান মানে কি, একটা বিশাল বড় ধাক্কা খেলেন তারা, এবং এই সময় তারা ইমোশনালি পুরো স্তব্ধ, অর্থাৎ কিনা নাম্ব হয়ে গেলেন। হ্যাঁ, সেই সময়টায় তাদের অনেকে হয়তো জ্ঞান হারিয়েছেন, কারোর প্যানিক অ্যাটাক হয়েছে, কারোর হয়তো প্রচণ্ড অ্যাংজাইটি হয়েছে, কেউ পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছিলেন, কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এই অ্যাকিউট স্ট্রেস রিয়াকশানটা ইউজুয়ালি 2-3 দিনের মধ্যে কেটে যায়। তারপরে যেটা শুরু হয় মাসখানেকের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। তাদের যে একটা সামাজিক সম্মানহানি হলো, তাদের যে অর্থনৈতিক একটা অনিশ্চয়তা তৈরি হলো, তাদের যে একটা দৈনন্দিন জীবনযাত্রার রুটিনের একটা আমূল পরিবর্তন হয়ে গেল। আগে তারা রোজ স্কুলে যেতেন চাকরি করতে, হঠাৎ করে আজকে রায়দান হলো, কাল থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ। তার মানে তার জীবনযাত্রারও একটা আমূল পরিবর্তন এলো। এরপরে রয়েছে লজ্জা, অপমান বোধ, এবং এর ফলে আস্তে আস্তে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং বিভিন্ন ধরনের মানসিক রোগ, যেমন প্যানিক ডিসঅর্ডার হতে পারে, মানুষের কনভার্সন ডিসঅর্ডার এক রকমের হতে পারে, যেখানে কিনা মানুষ সাইকোলজিক্যাল টেনশন যখন হ্যান্ডেল করতে পারে না, তখন সেগুলো বিভিন্ন ফিজিক্যাল সিমটমস দিয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, সোমাটোফর্ম ডিসঅর্ডার হতে পারে, মানুষ জ্ঞান হারাতে পারে, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, প্রচণ্ড হীনমন্যতায় ভুগতে পারেন, এবং আত্মসম্মান, আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকতে পারে। এবং এই সময় অনেকের এই পরিস্থিতির পরে ক্রনিক ডিপ্রেশনও হতে পারে। জি, আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। এই যে আপনি বলছেন তলানিতে আত্মমর্যাদা বা এই গোটা বিষয়টা এরকম অবস্থায় আসতে পারে, সেখানে দাঁড়িয়ে আমরা অতীতেও দেখেছি যে চরম সিদ্ধান্ত নিয়েছেন, যেটা কখনোই আমরা চাইবো না। আইএন নিউজের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও অনুরোধ করব, এই চরম সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকুন বা কিছুটা সময় নিন। আম, কিভাবে এর থেকে বেরিয়ে আসবেন সেই নিয়ে তো দিদির সাথে কথা বলবোই, কিন্তু আমার এই প্রশ্নটাই থাকবে যে এই যে চরম সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে, তাদের জন্য আপনি কি বলবেন, তারা কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবেন? দেখুন, মানুষ যখন একটা প্রচণ্ড আঘাত পেয়ে ডিপ্রেশনে তলিয়ে যান, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না, অনেক সময় তার মনের জোরও থাকে না, এবং সেই সময় তার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি প্রচণ্ডভাবে ব্যাহত হয়। কিন্তু তা সত্ত্বেও এই বার্তাটা আমি আইএন নিউজের তরফ থেকে আমি দিচ্ছি সমস্ত যারা চাকরি হারিয়েছেন সকলের প্রতি, যে এই বিপর্যয়, ধরুন চাকরি তো অনেকের জীবনেই যায়, অনেকের বিজনেস হয়তো রাতারাতি ডুবে গেল, একটা সাম্রাজ্য স্ক্র্যাচ থেকে শুরু করে সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেটা একটা বিজনেস যখন ভরাডুবি হয় তখন সেই সাম্রাজ্য থেকে আবার তারা, হ্যাঁ, ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আপনি শুধু একা নন, 26,000 মানুষ চাকরি হারিয়েছেন, এবং এটা শুধু আমাদের সমাজের, আমাদের রাজ্যের চর্চিত বিষয় নয়, এটা হাইকোর্ট থেকে শুরু করে সারা দেশ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে নাও জানাতে পারি, গোটা দেশে যারা একটু সমাজ সচেতন, যারা খবর রাখেন, শুধু রাজ্যের লোক নয়, তারাও কিন্তু আপনাদের সঙ্গে আছে। এবং আপনি মনে রাখবেন যে এটা কিন্তু হীনমন্যতায় ভুগবেন না, অপরাধবোধে ভুগবেন না, এটা আপনাদের অন্যায় বা অপরাধ নয়, এটা একটা সামাজিক দুর্বিপাক বলি, যদি বিপর্যয় বলি, বা একটা প্রাতিষ্ঠানিক ভ্রান্তি বা অন্যায় যদি বলি, দুটোই হয়। কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কিন্তু কোনো দোষ ছিল না। সেই জন্য কোথাও গিয়ে আপনি নিজেকে এইটা বলেই আটকাবেন যে ব্যক্তি মানুষ হিসেবে আপনি আমাদের কাছে এবং আপনার প্রিয়জনের কাছে এখনও গ্রহণযোগ্য, এখনও সম্মানীয়, এখনও আমাদের ভালোবাসার মানুষ। মানুষটার জীবনে দুর্বিপাক হয়েছে, এই দুর্বিপাকে আপনার কোনো ভূমিকা ছিল না। যদি মনে হয়
যে আপনি নিজেকে সামলাতে পারছেন না, তাহলে অতি অবশ্যই আপনি কাছের বন্ধুদের সাথে, বাড়ির কাছের মানুষদের সাথে, আপনজনের সাথে কথা বলুন। দরকার হলে মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসুন, দরকার হলে সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করান। কিন্তু এই বিপর্যয়ে কিন্তু অনেক মানুষ, অনেক অনেক মানুষ আপনাদের সঙ্গে আছে। আপনি নিজেকে একা ভাববেন না। এই অন্ধকার নিশ্চয়ই আমরা পার হয়ে একদিন আলোর পথ দেখব। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এই তো গেল যারা চাকরি হারিয়েছেন তাদের কথা, মানে তারা কিভাবে বেরিয়ে আসবেন, কিন্তু তাদের পরিবার, শুধু যারা চাকরি করছেন তারাই যে এই গোটা সমস্যার মধ্যে পড়েছেন তা তো নয়। সামাজিক সম্মানহানি তাদের পরিবারের হতে পারে, তাদের ছোট ছোট বাচ্চা থাকতে পারে, তাদের হতে পারে, তাদের ক্ষেত্রেও তো একটা প্রভাব পড়বে। এটা মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা তাদের জন্য কি বার্তা থাকবে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক মা বাবা আছেন, সেই পরিবার সামাজিক সম্মানহানি থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন, বা যে সমস্ত বাচ্চারা পরিবারের মধ্যে রয়েছে তাদেরকে এই গোটা বিষয়টা থেকে কিভাবে দূরে রাখবে? দেখুন, পারিবারিক একটা বৈঠক ডাকা উচিত আমার মনে হয়, এবং সেখানে অ্যাডাল্টদের নিয়ে, বড়দের নিয়ে খোলাখুলি কথা বলা উচিত, এবং এই বার্তা দু তরফ থেকেই আসা উচিত যে এই বিপদের দিনে আমরা একজোট আছি। এই মুহূর্তে সমাজের কাছে যোগ্য অযোগ্য প্রমাণের রাস্তা আমাদের নাই থাকতে পারে, কিন্তু কাছের মানুষগুলো তো জানে যে আমি যোগ্য, এবং এই মুহূর্তে আমি যদি সেটা প্রমাণ নাও দিতে পারি, আপনারা মনে রাখবেন যে চাকরি যিনি হারিয়েছেন, যে শিক্ষক বা অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন, তার অতীতের যে ইতিহাস, মানে ব্যাকগ্রাউন্ড, ট্র্যাক রেকর্ড, যেটা অতীতের যে ট্র্যাক রেকর্ড, তার যে নলেজ, তার স্কিল, এবং তিনি যে যে ছাত্রছাত্রীকে ভালো করে পড়িয়েছেন, তাদের কাছে তিনি যতটা জনপ্রিয় বা ভালোবাসার বা সম্মানের ছিলেন, সেই জিনিসগুলোই প্রমাণ দেবে আপনাকে এবং পরবর্তীকালে অন্যদের যে আপনি যোগ্য না অযোগ্য। এই মুহূর্তে হয়তো কাগজে কলমে যোগ্য অযোগ্য প্রমাণ করার রাস্তা আমাদের কাছে নেই, আপনার কাছেও নেই, কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড সব বলবে যে আপনি কেমন মানুষ। সুতরাং এই ঘটনাতে বাড়ির সবাই একজোট থাকবেন, এবং বাচ্চারা যখন স্কুলে যায় তখন বাচ্চারা অন্য বাচ্চাদের থেকে কি বার্তা নিয়ে আসবে বা কি কমেন্ট শুনে আসবে, তার উপর হয়তো আমাদের সবসময় হাত থাকে না, কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে, এই বার্তা দিতে হবে যে একটা অন্যায় হয়েছে তোমার বাবা বা মায়ের সাথে, আমরা অনেক মানুষ সেই একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এইটুকু এজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বাচ্চাদের একটু কিন্তু বুঝিয়ে দিতে হবে, না হলে বাচ্চারা হয়তো কোনো বন্ধুর কাছে শুনে এলো যে তোর বাবার বা মায়ের তো চাকরি চলে গেছে, তারা নিশ্চয়ই টাকা দিয়েছিল, হ্যাঁ, এই ধরনের কথা। এটা বাচ্চাদের একটা মানসিক গঠন চিরকালের জন্য, মানসিক গঠনে একটা কালো দাগ ফেলবে। সেই জন্য তারা এই ধরনের মন্তব্যে এক্সপোজড হওয়ার আগেই বাচ্চাকে ট্রেনিং দিন যে একটা অন্যায় হয়েছে, আমরা অন্যায়ের জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এক্ষুনি লড়াইয়ের হয়তো ফলাফল জানা যাবে না, এটা একটু লম্বা সময় চলবে, কিন্তু তোমরা বাবা মায়ের উপর ভরসা রাখো। কেউ কিছু বললে তোমরা বলবে যে আমার বাবা মা এরকম করতে পারে না, আমরা জানি আমার বাবা মা কেমন। আমার বাবা মা কেমন সেটা তোমাদের থেকে আমার জানার কোনো দরকার নেই, সবচেয়ে ভালো জানি আমরা। এইটা বললে বাচ্চাদের একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাও ফিরে আসবে, এবং ওরা অনেক বেশি তৈরি থাকবে। এই ধরনের কমেন্ট এলে কী বলতে হবে, ওরা বিভ্রান্ত বা হতবাক হয়ে যাওয়ার আগে উত্তরটা ওদের যেন জানা থাকে। এইটুকুনি বাবা মায়ের কাছে আমার বলার, যে তারা যেন জানিয়ে দেন। আপনার এই বাচ্চাদের নিয়ে যখন কথা বলছিলেন আপনার কণ্ঠ আবেগে ভরে যাচ্ছে, আমরা বুঝতে পারছিলাম। অবশ্য সেটা হওয়ারই কথা, যে কোনো স্বাধীন চেতনা যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী তাদের সেই আবেগ কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ যে ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটেছে, সেখানে দাঁড়িয়ে গোটা সমাজের একটা ভূমিকা তো অবশ্যই থাকা উচিত। এবং সামাজিক সম্মানহানি শব্দটা বারবার আমরা ব্যবহার করছি, এখানে দাঁড়িয়ে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, সমাজের কি করা উচিত, তাদের পাশে কিভাবে গিয়ে দাঁড়ানো উচিত? শুধুমাত্র যারা চাকরি হারিয়েছেন তাদের নয়, তাদের পরিবারের পাশে, তাদের বাচ্চাদের পাশে, তারা যে সমস্ত বাচ্চাদের পড়াতেন তাদের পাশে গোটা সমাজের কিভাবে পাশে থাকা উচিত বলে আপনার মনে হয়?
দেখুন, এটা একটা সামাজিক অন্যায় হয়েছে, সোশ্যাল ইনজাস্টিস হয়েছে। এটা একটা যে কোনো কারণবশতই হোক সেটার আলোচনার প্ল্যাটফর্ম এটা নয়। কিন্তু এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা প্রাতিষ্ঠানিক ভুল হয়েছে, সামাজিক অন্যায় হয়েছে তাদের সাথে। আমাদের সমাজের লোকেদের কিন্তু এই সময় সহমর্মিতা বোধ হারিয়ে ফেললে চলবে না, মানবিকতা হারিয়ে ফেললে চলবে না। আমার যেটা ব্যক্তিগতভাবে খুব কষ্টের লেগেছে যে আমরা তো সত্যি দেখা করে চাকরিহারাদের সাথে তাদের মনের জোর দেওয়ার জন্য দেখা করতে যেতে পারছি না, কিন্তু সামাজিক মাধ্যমে আপনারা এমন কিছুভাবে ট্রোল করবেন না। রাজনৈতিক কারণে কিছু মানুষ হয়তো খুশি হতে পারেন এই রায়তে। রাজনীতি দল মত নির্বিশেষে আমি বলছি সব ভুলে গিয়ে ভাবুন যে কতগুলো মানুষ চাকরি হারিয়েছেন এবং তাদের সাথে জড়িত আরও বহু মানুষ কী দুর্বিপাকে পড়েছেন। এই সময় আপনারা ট্রোল করা সামাজিক মাধ্যমে বন্ধ করুন, কোনো নেতিবাচক খবর দেবেন না, তাদের উৎসাহিত করুন এবং তাদের এই বার্তা দিন যে আমরা মানুষ হিসেবে তাদের এখনও সম্মান করি, কিন্তু এই যে ভুল হয়েছে সোশ্যাল ইনজাস্টিসের জন্য তারা ব্যক্তিগতভাবে কেউ দায়ী নয়। এই বার্তা কিন্তু আমাদের সমাজের সকল স্তরের লোকেদের তাদের কাছে কিছু না কিছুভাবে পৌঁছতে হবে। জি, আর একটা বিষয় থাকবে, এই যে সামাজিক অন্যায় যেটা হয়েছে এর পিছনে দুটি ভাগ তো রয়েছে, যারা করিয়েছে এবং যারা সেই ফাঁদে পা দিয়েছে। সেখানে যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য কি বার্তা থাকবে? তারা তো নিজের থেকে জানেন তারা অন্যায় করেছেন এবং চাকরি গেছে, তাদের মাথায় এটাও ভাবনা আসতে পারে যে আমাদের জন্যই, আমরা এই পথে পা বাড়িয়েছিলাম বলেই যারা যোগ্যভাবে পেয়েছে তারাও এখন মানে এই অসুবিধার মধ্যে পড়েছে। ফলে তাদের কিন্তু মানসিক চাপটা আরও বেশি। তো সেক্ষেত্রে তাদেরকে বর্তমান সময়ে তো শান্ত থাকা বা তাদেরকে ঠিক থাকা, কোনো বড় খারাপ সিদ্ধান্ত না নেওয়া থেকে বিরত থাকা তো প্রয়োজন। সেটা তো এই ঘুষ দিয়েছি বলে আমি আমার জীবন শেষ করে দেব, এই বিচার তো হতে পারে না, এটা তো ন্যায় হতে পারে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের জন্য কি বার্তা থাকবে? মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দেখুন, আমি যদি দুটো ভাগে ভাগ করি যে যোগ্য এবং অযোগ্য, এক্ষেত্রে মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং যারা টাকা না দিয়েই চাকরি পেয়েছেন। এবার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের মধ্যেও কিন্তু দুটো দল আছে। একদল ফাঁকা ওয়েমার শিট জমা দিয়েছেন, তারা জানেন তারা একেবারে আপাদমস্তক তারা অযোগ্য, কিন্তু তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে এবং এইভাবে একটা অন্যায় করেছেন সেটা তারা জানেন ভালো মতন। কিন্তু যারা তাদের মধ্যে আরেকটা গ্রুপ আছেন যারা জানেন, আমি যেটা টিভিতেও দেখেছি যে কিছু কিছু ছেলে বলছিলেন, মানে তারা একদম বাচ্চা বাচ্চা, তারাও সব শিক্ষকতার চাকরি করতেন এতদিন। তো তারা বলছেন যে আমার কাছে ফোন আসে যে তোমার নাম প্যানেলে উঠেছে এবং তুমি ওই চাকরিটা পেতে গেলে তোমাকে 12 লাখ টাকা 10 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, না হলে অন্য কারোর কাছে চলে যাবে। এবার এই ঘটনা জানা নেই যে তাদের মধ্যে কতজন যোগ্য প্রার্থী, কিন্তু যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও টাকা দিয়ে তাকে ঢুকতে হয়েছে। তো সেক্ষেত্রে এইটা তাদের কাছে বিশাল বড় ধাক্কা যে তাদের সম্মানহানি হলো। তারা জানে যে তারা যোগ্য এবং তাদের পুঁজিও চলে গেল। তাদের জমানো সঞ্চিত পুঁজি, যেটা কিনা তাদের হয়তো বাবা মার একমাত্র সম্বল ছিল, তারা সরকার, হ্যাঁ, ধার করে জমি জায়গা বিক্রি করে দিয়েছে এই ভেবেই যে সরকারি চাকরির একটা সুরক্ষা থাকে। প্রাইভেট চাকরি করতে গেলে আমরা হয়তো অনেক বেশি মাইনে চাকরি করি, অনেক রকম সুবিধাও থাকে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় এটা থাকে যে প্রাইভেট চাকরিতে কিন্তু জব সিকিউরিটি নেই। সরকারি চাকরির ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি মানুষকে স্বস্তি দেয়। সুতরাং তার জন্য তারা তাদের সঞ্চিত পুঁজি সব ঢেলে দিয়েছিলেন যে না, আমরা সারা জীবনের জন্য স্বস্তি কিনবো, যে আমাদের সরকারি চাকরি যাবে না। সেক্ষেত্রে যখন হঠাৎ করে সরকারি চাকরি চলে যায় তখন সত্যিই তারা অথই জলে পড়েন। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি ধরে নিন যে এটা সরকারি চাকরি হওয়া সত্ত্বেও তো চাকরি হারিয়েছিলেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি সরকারি চাকরির নাম ছিল কিন্তু সরকারি চাকরির মতো নয়। ধরে নিতে হবে এটা একটা প্রাইভেট চাকরি বা আপনার বিজনেস ডুবেছে।
সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে তো আবার নতুন করে শুরু করতে হবে। এছাড়া তো উপায় নেই। এই সময়ে আপনারা শুধু সমস্যার কথা না ভেবে সমস্যা মুক্তির কথা ভাবুন। লাইফে একটা নতুন করে সহনশীলতা তৈরি করতে হবে, নতুন প্ল্যান, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন। দরকার হলে উকিলের সাথে কথা বলুন এবং ছোটোখাটো অনলাইন হোক, অফলাইন হোক, টিউশন হোক, তারা কিন্তু যেন কোনো না কোনো কাজের সাথে জুড়ে যান। যাতে করে তারা ওই ঋত সম্মান আস্তে, আস্তে নিজেরা পুনরুদ্ধার করতে পারেন। কারণ দেয়ালে পিঠ থেকে গেলে মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। এটা কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতোই ঘটনা। সেই সময় আপনার ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এইটা আমার বার্তা থাকলো আপনাদের কাছে যে আপনারা সবাই একজোট থাকুন। আর কাছের মানুষদের কাছে বার্তা থাকবে যে সুসময়ে ভালোবাসার প্রকাশ তো খুবই স্বাভাবিক। কিন্তু দুর্দিনই প্রমাণ করবে যে আপনি সঙ্গী হিসেবে আসলে কেমন। আমরা দিদি বলছিলেন যে ধরে নিতে হবে যে এটা বিজনেস ছিল, ডুবে গেছে এরকম। আমার তখন একটা কথা বারবার মনে পড়ছিল, যেহেতু খুব চর্চায় থাকেন এই ব্যক্তি, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এর আগে, ডোনাল্ড ট্রাম্প। আমার ওনার কয়েকটা কাহিনী মনে পড়ছিল যে উনি 3বার দেউলিয়া হয়ে গিয়েছিলেন, মানে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার পরে ফের ঘুরে দাঁড়িয়েছেন এবং প্রেসিডেন্ট হয়েছেন, সারা বিশ্ব তাকে চেনে। তো এরকম ঘটনাকে সামনে পেয়ে বা এই ঘটনার মধ্যে পড়ে বিধ্বস্ত হয়ে চরম সিদ্ধান্ত নেওয়া কখনোই কাম্য হবে না আমাদের কাছে। তো সেই বার্তা দিদি যেমন দিলেন আইএন নিউজের তরফ থেকে, সেই বার্তাই থাকবে। এবং শেষ করব তার আগে, যখন চায়ের দোকানে অনেক সময় রাজনীতি নিয়ে আলোচনা হয় তো দিদি, উম, অনেকেই এই কথাগুলো বলেন যে এদের তো চাকরি গেছে, এরা তো রাতে ঘুমাতে পারে না, কিন্তু যাদের জন্য চাকরি গেল, অর্থাৎ যারা দুর্নীতি করেছে, অর্থাৎ এই ঘুষ যারা নিয়েছে, যাদের জন্য এই গোটা বিষয়টা সামনে আসলো, তারা কিভাবে ঘুমায়? অর্থাৎ এই যারা ঘুষ নিয়েছেন, যারা যে নেতারা দুর্নীতি করেছেন, যে আমলারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা শান্তিতে কিভাবে ঘুমায়? এটা যদিও বিষয়টা থেকে খানিকটা দূরে, তবে সংযোগ রয়েছে। এবং আপনার কাছ থেকে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জানতে চাইবো যে এটা কি আদৌ সম্ভব তারা শান্তিতে ঘুমায়? কিন্তু আমরা তো দেখি তারা শান্তিতে ঘুমায়। আচ্ছা, এই সামগ্রিকভাবেই আমরা দেখেছি যে একটা সামাজিক অবক্ষয় হয়েছে। আমাদের ছোটবেলায় আমরা মিথ্যে বললেও বিচলিত হতাম। আর এখন অনেক ছোট বড় অপরাধেও সমাজে দেখি যে কত লোক নির্বিকার থাকে। তার মানে সামাজিক অবক্ষয়ের জন্য মানুষের নীতিবোধের একটা রিস্ট্রাকচারিং হয়েছে। ঠিক আছে? এরপর যখন এই ঘুষ দেওয়া নেওয়া, আমরা ছোটবেলায় জানতাম কি অপরাধ, কি অপরাধ। কিন্তু এখন যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য মানুষের মনে হয়েছে যে এটা কিছুই না। সুতরাং তাদের তাদের মধ্যে অপরাধবোধও নেই। সেই ব্যাপারে তাদের নীতিবোধ একেবারে লোপ পেয়েছে। সুতরাং তাদের ঘুমোতে কোনো অসুবিধে নেই। কিন্তু যারা মাস্টার মাইন্ড, যারা এই গোটা ঘটনাটার মধ্যে তো অনেক লেভেলের মানুষ জড়িত আছেন, কিন্তু যারা এটা প্ল্যান করেছিলেন, প্লট করেছিলেন এবং এক্সিকিউট করেছেন সুচারুভাবে, এত বছর পর এটা সামনে এসেছে। তো তারা কিন্তু মাস্টার মাইন্ড। এটা বলতেই হবে যে তাদের মধ্যে কিন্তু, আমি যদি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সাইকিয়াট্রির বই থেকে উদ্ধৃত করি, এদের মধ্যে দেখা যায় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেট থাকে, যাদের মধ্যে কিন্তু অনুশোচনা বোধ কম, কোনো অথরিটি ফিগার মানব না, সামাজিক নিয়ম ভাঙব, ইম্পালসিভিটি এবং দূরের যে কনসিকুয়েন্সেস যেগুলো হতে পারে, আমার কাজের কি ফলাফল হলো সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র চিন্তা নেই, ভাবনা নেই, তাদের কোনো এমপ্যাথি নেই। আমার একটা জিনিসই খুব অবাক লাগে যে যারা নেশাগ্রস্তের মতন টাকা জমাচ্ছে, তারা কি একবারও নিজের বিবেককে জিজ্ঞেস করেছে যে কবরে বা চিতায় যাওয়ার সময় কটা টাকা আমরা সাথে নিয়ে যেতে পারবো? কিন্তু তারা এতই ইম্পালসিভ যে, এবং তাদের মধ্যে এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেট আছে বলেই তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে টাকা শুধু জমা করে যাচ্ছে এবং এমপ্যাথিও নেই যে তাদের এই ইম্পালসিভিটির জন্য সমাজে কত লোক চরম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, কত পরিবার ভেঙে যাচ্ছে, কত বাচ্চার মানে শিক্ষার বুনিয়াদ ভেঙে গেল, সেই বোধও কিন্তু তাদের নেই। এদের মধ্যে কিন্তু এই রিমোর্স বা অনুশোচনা আসাটা মুশকিল। তবে হ্যাঁ, এখন যখন এটা আইনের আওতায় চলে এসেছে, সিবিআই, ইডি এবং পুলিশ
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই ইনভলভড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তাদের মধ্যেও, তাদের ঘরেও দেখা যাচ্ছে। এই সময়ে কিন্তু আমার মনে হয়, আমরা জানতে পারছি না, তারাও বলছেন না, কিন্তু ডেফিনেটলি তারা অ্যাংজাইটিতে ভুগছেন, আতঙ্কে ভুগছেন, এবং বহু লোক হয়তো সাইকিয়াট্রিস্টকে মিট করছেন, ওষুধও খাচ্ছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে এই সম্ভাবনা রয়েছে, যারা এই মাস্টার মাইন্ড হিসেবে যারা রয়েছেন তারা আপনাদের মতো মনোরোগ বিশেষজ্ঞদের কাছে এসে সেটা থেকে বাঁচার চেষ্টা করছেন, কিভাবে বাঁচা যায়, এরকম সম্ভাবনা তাহলে রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে? নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো খুবই কনফিডেন্সিয়াল থাকবে। আমরা কখনোই সেগুলো আমরা পেশেন্ট বা ক্লায়েন্টদের আইডেন্টিটি কখনো ডিসক্লোজ করতে পারি না। আমার কাছে ব্যক্তিগতভাবে কেউ আসেনি, কিন্তু আই এম শিওর যে এইরকম যারা আতঙ্কে ভুগছেন তারা কিন্তু অলরেডি তারা থেরাপিস্টের কাছে বা ডাক্তারদের কাছে, সাইকিয়াট্রিস্টদের কাছে হয়তো যাচ্ছেন, এবং যারা অলরেডি পুলিশি হেফাজতে আছে তারা তো রীতিমতো ওষুধ খাচ্ছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে সামাজিক অবক্ষয় যেটা হলো, সেখান থেকে এই প্রশাসন বা আইন মানে যুক্ত হওয়ার ফলে অন্তত তাদের অন্তত কিছুটা দুশ্চিন্তা তো হোক, সেই দুশ্চিন্তা তাদের থাকুক, আমরা সেটাই চাইবো। এই দুশ্চিন্তা সবসময় যাতে তাদের মাথায় থাকে এবং এই অন্যায় যেন না হয়, এটাই আমরা চাই। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা শেষ করব আজকের এই অনুষ্ঠানে। এই যে গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু করার আগে আপনার যদি কোনো বার্তা থাকে আমাদের দর্শকরা যারা রয়েছেন তাদের জন্য, বা দর্শকদের মধ্যে যারা চাকরিহারা হয়েছেন বা তাদের নিকট আত্মীয়, তাদের জন্য কোনো যদি বার্তা থাকে সংক্ষেপে। দেখুন, এই বিপর্যয়ের দিনে আমার বার্তা থাকবে যে সামাজিকভাবে আমরা যেন সকলে যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা বোধ আমরা না হারিয়ে ফেলি, এবং তাদের সোশ্যাল ডিগনিটি কোথাও ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ কিন্তু করা উচিত নয়। আর একটা বিষয় আমরা অনেক আলোচনা করেছি যে কারা দুর্নীতি করছে বা কারা অ্যাফেক্টেড হলেন, তাদের পরিবারের অবস্থা, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা একটা গ্রুপকে ভুলে গেছি, যেটা হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা এই 8 বছর ধরে শিক্ষকদের কাছে পড়েছিলেন এবং হঠাৎ করেই তারা জানলেন যে সেই শিক্ষকের চাকরি নেই, এবং সেটার কারণটাও জানতে পারলো, তখন কিন্তু এটা তাদের মনের মধ্যে গোটা শিক্ষক সম্প্রদায়ের প্রতি একটা অসম্মান বোধ তৈরি করবে। যাদের শিক্ষার বুনিয়াদ ভেঙে গেছিল অযোগ্য শিক্ষকদের হাতে পড়ে, সেটা তো একটা চরম ক্ষতি হয়েইছে তাদের। এর সঙ্গে তারা যে শিক্ষকতা পেশার উপর যে সম্মান হারিয়ে ফেলবে এবং বিশ্বাস, ট্রাস্ট হারিয়ে ফেলবে, সেই হৃত সম্মান বোধ ফিরিয়ে আনতে গেলে কিন্তু স্কুল শিক্ষকদের, বাড়ির বাবা মাদের এবং আমাদের সমাজের সকল লোককে একজোট হয়ে সেই শিশুদের বোঝাতে হবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা দুর্ঘটনা। শিক্ষক শ্রেণী আগেও আমাদের কাছে ঈশ্বরের পরে, মা বাবার পরে তাদেরই স্থান ছিল, এখনও তাই আছে, পরেও তাই থাকবে। এটা একটা আইসোলেটেড ঘটনা। তোমরা যেন শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান বা ভরসা হারিয়ে না ফেলো। এই বার্তা আমাদের বাচ্চাদের দিতেই হবে। কারণ আমি হিসেব করে দেখেছি যে প্রায়, যদি এখন সরকারি স্কুলে কত স্টুডেন্ট স্ট্রেংথ তা আমার জানা নেই, কিন্তু নবমে যদি আমি 200 স্টুডেন্ট এবং দশমে যদি 200 স্টুডেন্ট, ধরা যাক 400 স্টুডেন্টকে কোনো অযোগ্য শিক্ষকই হয়তো পড়িয়েছেন, সেই 8 বছর ধরে পড়িয়েছেন, তার মানে 3200 স্টুডেন্ট, এবং 15,000 যদি আমি শিক্ষক কর্মী ধরি, তাহলে 15,000 যোগ্য অযোগ্য ছেড়েই দিলাম, তার মানে প্রায় 4 কোটির কাছাকাছি বাচ্চা এক্সপোজড হয়েছেন এই শিক্ষকদের কাছে। তখন তাদের বিশ্বাসের জায়গায় বা কী হয়, আর অযোগ্যদের হাতে পড়ে তাদের শিক্ষার বুনিয়াদেরই বা কী হাল হয়, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং বাচ্চাদের কিন্তু যে ট্রমা হয়েছে সেটার জন্য আমাদের একজোট হয়ে সমাজ থেকে বার্তা দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার।
স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।